নিচ থেকে ভেসে এলো নূপুরের কণ্ঠস্বর। সাইফুল অপেক্ষা করল না, ছুটে গেল সেদিকে। আকাশে রং হারানো সূর্যের শেষ আলো হালকা সোনালি আভা মিশে গেছে ধূসর মেঘের সাথে। বাতাসে এক ধরনের নিস্তব্ধতা, যেন সমস্ত শহর আজ ক্লান্ত। জানালার একপাশে গুটিসুটি হয়ে বসে আছে ফারা। মাথার চুল এলোমেলো, হয়তো বাতাসের ছোঁয়ায় নয়তো দিনের ক্লান্ত জমে আছে সেখানে। দু হাত একসাথে জড়িয়ে রেখেছে কোলে, আঙুলগুলো মাঝে মাঝে কাঁপছে অজান্তেই। চোখের কোণে শুকিয়ে আসা কান্নার দাগ, দৃষ্টি হারিয়ে গেছে দূরের কোনো শূন্যতায়। জীবন তাকে এমন এক বাঁকে এনে দাঁড় করিয়েছে যেখানে সব কিছুই অর্থহীন মনে হচ্ছে। বাতাসে একটানা শিরশিরে শব্দ, যেন প্রকৃতিও তার বিষণ্ণতায় সাক্ষী। কেউ তাকে রাখছে না, কেউ তার কাছে এসে বসছে না। এই বিকেল, এই একাকিত্বই তার সঙ্গী হয়ে বসে আছে নিঃশব্দে। হো হো করে শব্দ করে কেঁদে উঠল সে। হঠাৎ করে নিজেকে বড্ড অপবিত্র বলে মনে হচ্ছে তার। কই, তাসফিন ছুঁড়ে তো এমন লাগে না। স্নেহা এসে ডেকে গেছে তাকে, অথচ দরজা খোলেনি মেয়েটা। অস্থির পায়ে এদিক সেদিক করছে স্নেহা। স্নেহাকে অস্থির দেখে দূর হতে এগিয়ে এলো তাসফিন। কি হয়েছে স্নেহা, অস্থির দেখাচ্ছে? আমতা আমতা করছে স্নেহা। সে বড্ড ভয় পায় তাসফিনকে। আসলে তুমি কি আমাকে কোনো কারণবশত ভয় পাচ্ছ? দেখো, কিছু হয়ে থাকলে আমাকে বলো। আসলে ভাইয়া, ওই ফারহানা কখন থেকে রুমে বসে আছে, দরজা খুলছে না। চিন্তিত হলো তাসফিন। ব্যতিব্যস্ত হয়ে দ্রুত পায়ে দোতলার দিকে গেল। কি হলো তার বউটার? এমনিতেই তো টোটো করে ঘুরে বেড়ায়, আজকে কি হয়েছে? দরজার কাছে এসে ধাক্কা দিতেই খুলে গেল তা। ফারা? চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো ফারা। দৃষ্টি তার ঝাপসা। ফেরান সাহেব, আমাকে জড়িয়ে ধরুন প্লিজ। তাসফিন থমকালো, চমকালোও বটে। ফারা কি বলছে তাকে জড়িয়ে ধরতে? ভাবনাটুকু সাইডে রেখে এগিয়ে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে শীর্ণ বদনখানি বক্ষ পৃষ্ঠে মিলিয়ে নেয় মুহূর্তের মধ্যে। হো হো করে কেঁদে উঠল ফারা। হেঁচকি উঠে গেল তার, জড়ানো কণ্ঠে বলল, ভালো করে ধরুন না, এমনভাবে ধরুন আপনার স্পর্শ ছাড়া আর কারো স্পর্শ যাতে না থাকে। বক্ষে ব্যথা হয় তাসফিনের, কাঁপছে কণ্ঠনালী। সুখ, কি হচ্ছে তোমার? আমাকে বলো। আমি আপনার ছোঁয়া চাইছি লেফটেন্যান্ট সাহেব, আমাকে ছুঁয়ে দিন না। ফারার অভিব্যক্তি বুঝতে পারছে তাসফিন, তবে সে নিশ্চিত কিছু হয়েছে যা ফারার সত্তা নাড়িয়ে দিয়েছে। জড়িয়ে ধরে তাসফিন, তুলে নেয় পাজা করে, আলগোছে শুইয়ে দেয় বিছানায়। ফের এলো উপরে, নিজের বক্ষ পৃষ্ঠে পিষ্ঠ করল মেয়েটাকে, জড়িয়ে নেয় বাহু ডোরে। সন্ধ্যা নেমে এলে আকাশে লাল কমলা আভা ছড়িয়ে পড়েছে। বাতাসে রয়েছে এক ধরনের মিষ্টি শীতলতা। চারপাশের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে এসেছে। দূর থেকে ভেসে আসে আজানের সুর। পাশের গাছ থেকে টুপটাপ করে পাতা ঝরে পড়েছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠছে, আর নরম আলোয় চারপাশের পরিবেশ হয়ে উঠছে মোহনীয়। সামনের বারান্দায় টিম টিম করে জ্বলছে হলুদ আলো। হলুদ সন্ধ্যা। গায়ে হলুদের দিন ফারা নামক মেয়েটাকে দেখে যেন মনে হয় ও নিজেই একটা হলুদ রঙের ফুল। চারপাশ আলো করে রেখেছে ওর উজ্জ্বল হাসি। গাঢ় হলুদের শাড়িতে খোপায় গুজে রাখা গাঁদা আর রজনীগন্ধার মালায়, কপালে ছোট্ট টিপ আর হাতে মেহেদির নকশায় সে একেবারে যেন বসন্তের রানী। পরিবারের সবার হাসি আনন্দে বাড়িটা মুখরিত। গানের তালে তালে সবার নাচ, খিলখিল হাসির শব্দ, আর মেয়েটার ওপর একে একে হলুদ মাখিয়ে দিচ্ছে তার আপনজনেরা। কেউ গালে আলতো করে হলুদ ছুঁয়ে দিচ্ছে, কেউ হাতে, কেউ বা পায়ে। হলুদের গন্ধে, ফুলের সৌরভে আর কাঁচা চন্দনের শীতলতায় সে মুহূর্ত যেন জাদুর মতো। চারপাশে ঝুলেছে রঙিন পর্দা আর ছোট ছোট আলোক বাতিয়ের ঝলক। মাটিতে বিছানা, গোলাপ, গাঁদা আর বেলির পাপড়ি, সবকিছু মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ। বন্ধু বান্ধবীরা ওকে ঘিরে বসে মজার গল্পে মেতে উঠেছে। কেউ কেউ মেহেদি আঁকছে হাতে, কেউ বা কানের কনের জন্য গানের লিরিক ঠিক করছে। ফারা খানিকটা লজ্জায় নত হয় মস্তক। হলুদ রঙা ফতুয়া পড়েছে তাসফিন। বন্ধুমহল এসেছে তার, আড্ডায় মত্ত হয়েছে সে। লেফটেন্যান্ট কমান্ডার রায়ান কাঁধে হাত রাখল তার।
বড় ফাইনালি বিয়েটা করে ফেলেছে। নিম্নাষ্ঠ কামড়ে হাসল তাসফিন। আকস্মিক সুয়েজ ব্যস্ত কণ্ঠে বলল, ভাই ভাই, একটা কথা কিন্তু মনে রাখিস, ভাবি কিন্তু আমাদের ছোট, হ্যাঁ? সেটা ভুলে গিয়ে নিজের শক্তি দেখাতে যাস না। কপাল কুঁচকে এলো তাসফিনের। দাঁত পিষে বলে, আবে শালা চুপ কর, আগে নিজের অতীত মনে কর। ভাবিকে হসপিটালে পাঠিয়েছিলে, ভুলে গেছিস? মুখখানি চুপসে গেল সুয়েজের। হো হো করে হেসে উঠল রায়ান। মনসুর আর তাসফিন ব্যথিত কণ্ঠে বলে ওঠে মনসুর, কপালটা কি আমার ফুটো, একটা বিয়ে হইল না? তাসফিন, তোর একটা শালিকা আমাকে দিয়ে দে ভাই। সহসা হেসে উঠল রায়ান। হ্যাঁ তাসফিন, আমাদের মনসুরের একটা ব্যবস্থা করে দে। শালিকে বলতে স্নেহা ব্যতীত আর কেউ নেই, আর ও তো ছোট মানুষ, তুই সামলাতে পারবি না। ভাবলেশীন জবাব তাসফিনের। মন ভেঙে গেল মনসুরের। শয়তান ছেলে, তুই জানিস আমি সামলাতে পারবো কি না? তাসফিন বাঁকা হাসল। এগিয়ে গিয়ে মনসুরের কানে কি যেন একটা বলল। থতমত খেয়ে গেল মনসুর। ভ্রু কুচকে নেয় বাকিরা। রায়ান প্রতিবাদ করল, এই কি বললি তুই ওকে তাসফিন? আমাদের বল। সুয়েজ একই টোনে বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের বল। তাসফিন এমন কিছু বলল যা শুনে উপস্থিত সবাই থমকে গেল। লজ্জায় হা হয়ে গেল মনসুর। সুয়েজ বিস্ময় নিয়ে বলল, ভাই, তুই যে এত নির্লজ্জ, এটা কি ভাবি জানে? ফিচলে হাসে তাসফিন। সুয়েজ ফের বলল, ভাই, বিবাহিত হয়েও কখনো এটা করার কথা ভাবিনি, আর না বউকে বলেছি। আর তুই কি না? রায়ান ফট করে বলল, তাসফিন হচ্ছে আসল খেলোয়াড় বড়। মনসুর হতাশ, কি বলার নেই তার। কষ্টে বুকটা ফাটে তার। বেশ ভাব নিয়ে চুলগুলোকে ব্যাক ব্রাশ করলো তাসফিন। পাশ কাটিয়ে চলে গেল স্টেজের দিকে। যেতে যেতে আওড়ালো, তাসফিন শেখ একটাই, এক পিস কিন্তু। হলুদ দেওয়া সম্পূর্ণ হলো সবে। ঝুমুর নিজ দায়িত্বে ফারাকে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। চুপচাপ হাঁটছে ফারা। ঝুমুর অনেকক্ষণ ধরে কিছু একটা বলতে গিয়েও পারছে না। আইঢাই করে শেষমেশ বলেই ফেলল, আচ্ছা, তুমি তো এত ছোট, মাত্র 17 বছর বয়স, সবে কলেজে উঠেছো, তাহলে কেন বিয়ে করছো? আই মিন আমার ভাইকে কেন? সে তো তোমার থেকে বড়, একটু না অনেকটাই বড়। ঝুমুরের কথার উত্তরে কিছু বলতে পারছে না ফারা। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সে। বলবেই বা কি? আচ্ছা, সত্যি তো সে কেন বিয়ে করছে? মানলাম যখন ফ্যামিলি বলেছিল 1 বছর আগে বিয়ে করতে, তখন না হয় তুমি একটু বেশিই ছোট ছিলে, কিন্তু এখন তুমি তো মডার্ন যুগের মেয়ে, তাহলে কেন বিয়ে করছো? এদিক সেদিক তাকাচ্ছে ফারা। ঝুমুর এত কঠোর কেন? তার ব্যবহারগুলো কঠিন মনে হচ্ছে। প্রশ্নগুলো তার চেয়েও কঠিন। কি হলো, উত্তর দাও, কেন করছো বিয়ে? উত্তর দিবে কি না? ফ্যাচ ফ্যাচ করে কেটে দিল ফারা। আহাম্মক বনে গেল ঝুমুর। আরে তুমি কাঁদছো কেন? আরে থামো। থামাতে ব্যর্থ ঝুমুর। সে তো একটু মজা করতে চেয়েছিল বাচ্চা ভাবির সঙ্গে, অথচ মেয়েটা এতটাই বাচ্চা যে এই সামান্য ব্যাপারে কেঁদে দিয়েছে। আগমন ঘটে তাসফিনের। সিঁড়ি বেয়ে এগিয়ে এলো সে। কি হয়েছে? দৃষ্টি গেল ফারার দিকে। মেয়েটা নাক টানছে, টুপ টুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। আকিদ হয় ছোট হয়ে এলো তাসফিনের। চোয়াল হয় শক্ত। ঝুমুরকে উদ্দেশ্য করে শুধ হয়, কি হয়েছে ওর? এভাবে কাঁদছে কেন? দাঁত বের করে হেসে ফেলল ঝুমুর। তোমার বাচ্চা বউকে কিছু প্রশ্ন করেছিলাম, বেচারি আমার ভয়ে কেঁদে দিয়েছে। সহসা হেসে ফেলল তাসফিন।
বোন তার দুষ্টু বরাবরই এমনভাবে কথা বলবে, মাঝে মাঝে বড়রাও কনফিউজ হয়। এবারে হলো তার নাবালিকা বউটা। তুই কি ভালো হবে না ঝুমুর? মুখ বাঁকালো ঝুমুর। ওকে ভাইয়া, আমি আর কিছু বলছি না। বাই দ্য ওয়ে, ছোট ভাবি শোনো, আমি তো জাস্ট মজা করছিলাম। আচ্ছা ভাইয়া, তুমি তোমার বউকে রুমে দিয়ে এসো। পা বাড়ায় ঝুমুর, তৎক্ষণাৎ থামে ফের, পেছন ঘুরে তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো। আর হ্যাঁ, রুমেই দিয়ে এসো, উল্টোপাল্টা কিছু করো না আবার। কপাল মৃদু কুচকে নেয় তাসফিন। ওই তুই দাঁড়া। ঝুমুরকে আর পায়কে সে গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করল। বড় ভাই মানেই আবদারের জায়গা। বাবা কোনো কিছুতে না করলে ভাই বা বোন তো আছেই তার। আনন্দে নাচতে নাচতে চলে গেল ঝুমুর। ঝুমুর যাওয়া মাত্র সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করল ফারার আদরে। মেয়েটার নাজুক অবস্থা, কেঁদে কেটে একাকার অবস্থা। বিরক্ত হলো তাসফিন, টেনে ধরে তার চুলের একাংশ ব্যথিত কণ্ঠে চেঁচায় ফারা। আমি ব্যথা পাচ্ছি লেফটেন্যান্ট সাহেব। পাওয়াই উচিত। এমন ছেচকাতনে কেন তুমি? কথায় কথায় কাঁদে। চিকন নাকের ডগা ফুরে ওঠে ফারার। রাগলো বোধ হয় সে। গটগট শব্দ করে রুমের দিকে অগ্রসর হয়। পিছু নেয় তাসফিন। প্রেয়সীর অভিমান তো কমাতে হবে। মন আগিনায় অভিমানের পাহাড় তৈরি হয়েছে। তীব্র বুক ধরফরানি নিয়ে এগিয়ে গেল সেদিক পানে। শয়তান কমান্ডার এক নাম্বার দুষ্টু, তাকে যখন তখন বকছে। এই লোকটাকে তো লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দেওয়া উচিত। না না, মঙ্গল গ্রহে পাঠানো উচিত, যাতে এলিয়েনের কাছ থেকে শিখে আসতে পারে কিভাবে বউ আদর করতে হয়। কথাগুলো রয়ে গেল কণ্ঠনালীতে, ব্যক্ত করেনি একটি শব্দ। ওই দাঁড়াও। আসবেন না আমার পিছু পিছু ফাজিল লেফটেন্যান্ট কমান্ডার। আপনার সঙ্গে আমার সব সম্পর্ক দ্য ইন্ড। হেসে ফেলল তাসফিন। এটা কোনো কথা? বউকে বড় করতে হবে তার। দাঁড়াতে বলছে। নাক টানে ফারা, কান্নারত স্বরে বলল, আমি আম্মাকে ডাকবো, যান আপনি। টুপ করে রুমে ঢুকে গেল। দরজা আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয় সে। প্রবেশ করল তাসফিন। অধর পিঠে দেখা দিল দুষ্টু হাসি। আপ তোমারে ক্যা হোগি বেব? এভাবে বলো না তো সুখ। দুষ্টুমির সহিত বলল তাসফিন। রাগ লাগছে ফারার। লোকটা মজা নিচ্ছে তার, থাকবে না সে রুমে। ধ্যাত, বেরিয়ে যেতে নিলে বাইরে, তবে তা সম্ভব হলো কই? কোনোয়ে টান পড়ল, আটকা পড়ে বাঁধনে। কক্ষটি ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। শুধু জানালার ফাঁক গড়ে আসা চাঁদের আবছা আলো মেঝেতে সোনালি রেখা এঁকে দিয়েছে। বাতাসে এক ধরনের নরম উষ্ণতা, যেন নিঃশ্বাস তার আর হৃদস্পন্দনের সুর মিলেমিশে এক অভূতপূর্ব সঙ্গীত রচনা করছে। একজোড়া মানব মানবী একে অপরের খুব কাছাকাছি আলিঙ্গনে আবদ্ধ। আরও এগিয়ে এলেও পরস্পরের খুব কাছে। ছায়ার আড়ালে তাদের মুখ স্পষ্ট নয়, কিন্তু অনুভূতির ভাষা এতটাই গভীর যে আলো দৃশ্যের প্রয়োজন পড়ে না। ফারা নামক মেয়েটি মৃদু কাঁপছে, হয়তো শীত, তা বোধ হয় আবেগের দোলা। তাসফিন ধীর লয়ে তার আঙুলে আঙুল জড়িয়ে ধরে। নিঃশব্দে মুহূর্তের মাঝেও এক ধরনের গুঞ্জন হৃদয়ের কথা হৃদয় বোঝে। ফারার মাথা তাসফিনের কাঁধে হেলে পড়ে। চোখ বুঝে সে অনুভব করে তার হৃদস্পন্দন। তাসফিন তার চুলে আলতো ছোঁয়া দেয়, যেন অন্ধকারের মধ্যেও মায়ার আলো ছড়িয়ে দিতে চায়। তাসফিন নড়ে ওঠে, স্পর্শ করে গালে গাল। হলুদ রঙা কপল আরও হলদেটে আবরণে রাঙিয়ে তোলে। হলুদ রঙে রাঙিয়ে দিলাম, তোমার স্পর্শে সোনালি সন্ধ্যায় সাজিয়ে নিলাম। ভালোবেসে বন্দি বানালাম, তরঙ্গে তোমার ছোঁয়া পেলাম। ঝিরিঝিরি বৃষ্টি, নরম আর কোমল। আকাশ ঢেকে আছে মেঘে, হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে। ছোট ছোট ফোঁটা মাটিতে পড়ে এক ধরনের স্নিগ্ধ শব্দ তুলছে, টুপটাপ টুপটাপ। গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে, পথঘাট সিক্ত হয়ে ছিকছিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাচ্ছে। গাছের পাতার ফাঁকে ফোঁটা ফোঁটা জল জমে মুক্তোর মতো ঝলমল করছে।
বৃষ্টির স্পর্শে মাটির গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে, যেন মন ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে। মিটা মিটা বৃষ্টি, বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নেয় তাসফিন। ল্যাপটপ হাতে এগিয়ে গিয়ে বিছানায় বসল। আপাতত মেলগুলো চেক করতে হবে তাকে। নাইদের অনেকগুলো মেইল এসেছে এবং কি অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে অফিসিয়াল মেইল পাঠানো হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে তাকে ফিরতে হবে। তাসফিন কিছুদিন পূর্বেই আরও কিছুদিন ছুটির জন্য লিভ অ্যাপ্লিকেশন জমা পাঠিয়েছিল, কিন্তু নেভাল হেডকোয়ার্টার থেকে ছুটিটা বাতিল করা হয়েছে। তাকে যথাসম্ভব দুদিনের মধ্যে ডিউটিতে জয়েন করতে হবে। কাল তার বিয়ে, ফিরতে হবে রাতের দিকে। তার মানে তার হাতে দুদিন আছে। দুদিন একদিন চলে যাবে এসব বিয়ে এবং বাড়িতে ফেরার ঝামেলায়। পরে মাত্র একটি দিন পাবে ফারার সঙ্গে সময় কাটানোর। পরপর রাতেই তাকে ব্যাক করতে হবে। ল্যাপটপের শাটার অফ করে উঠে গেল তাসফিন। এগিয়ে গেল জানালার কাছে। বিরক্ত সে, বড্ড বিরক্ত। আচ্ছা, এই মুহূর্তে যদি সে ফারার কাছে যায় তাহলে কি অন্যায় হবে? কিসের অন্যায়? তার স্ত্রী, সে অধিকার তো আছেই। বাতাসে জানালার কাছে লাগানো সফেদ পর্দাগুলো এলোমেলোভাবে উঠছে। লাইট জ্বালিয়ে বিছানার দিকে এগিয়ে গেল ফারা। হাত ভর্তি মেহেদি লাগানো তার। বিয়ের মেহেদি যে খুব শখ করে আঁকা। কোথাও একটা লুকানো রয়েছে তাসফিনের নামের অক্ষর, যা খুঁজে বের করবে সেই পুরুষ। এলোমেলো করে রাখা বিছানার ওপর বিয়ের লেহেঙ্গা, জুয়েলারি, সব কিছু। কাল সকাল সকাল পার্লার থেকে লোক আসবে তাকে সাজাতে, তাই তো আগে থেকেই স্নেহা, নূপুর এগুলো বের করে রেখেছে। দরজায় টোকা পড়ল। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয় ফারার। এখন কে এসেছে? গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল সে। ভেতরে প্রবেশ করে তাসফিন। চমকায় ফারা, লজ্জিত হয় খানিকটা। দুহাত পকেটে গুজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন। দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে। কালো তিলটা চুম্বকের ন্যায় টানছে তাকে। এদিক সেদিক তাকিয়ে নিঃশ্বাস ছাড়ল সে। এগিয়ে গেল আলগোছে। হাতে স্পর্শ করে ফারার। কথা আছে। বারান্দায় গেল ফারার সহিত তাসফিন। দেয়াল ঘেঁষে বসলো নিচে। অবাক নেত্রে চেয়ে রইল ফারা। হাত টেনে নিজের কাছে বসায় তাকে। ফারা চুপচাপ বাধ্য বালিকার ন্যায় বসল। আইঢাই করে শুধোয়। আপনি কিছু বলবেন? ভালো লাগছে না। অকস্মাৎ এমনও তোর কথায় অবাক হয় ফারা। পল্লব ঝাপটায় অভুজের ন্যায় হাসল তাসফিন, সূক্ষ্ম সেই হাসি। হাত দেখাও। বলতে দেরি, দু হাত মেলে ধরতে দেরি হয়নি ফারার। এই দেখুন, মেহেদি দিয়েছি বিয়ের। আপনার নামের অক্ষর আছে, খুঁজে দেখুন। চঞ্চল ফারার অধর পানে দৃষ্টি তাসফিনের। কথাগুলো বলে স্থির হলো সে। অধর জুড়ে রয়েছে প্রাণবন্ত হাসিটুকু। হাতে হাত ছোঁয়ায় তাসফিন। খুব সূক্ষ্মভাবে খুঁজে বের করে নিজ নামের প্রথম অক্ষরটি। আলগোছে ছুঁয়ে দেয় অধর দুটি। কম্পিত হয় ফারার সর্বাঙ্গ। মিসেস শেখ, আপনাকে আমি ব্যতীত অন্য কিছু দেওয়ার নেই। আপনাকে আমাকে দিতে হবে, মানতে হবে, সহ্য করতে হবে। হোক সেটা কঠিন, কিন্তু দিন শেষে আমি আপনার মাঝে সুখ খুঁজে নেব। আপনার কর্তব্য আমাকে আপনার সুখ থেকে সামান্য সুখটুকু দেওয়া, ঠিক আছে? তাসফিনের মোলায়ম কণ্ঠে শোনা কথাগুলো ভীষণভাবে ভালো লাগলো ফারার নিকটে। সে কথাগুলো কতটা বুঝতে পেরেছে তার সঠিক জানা নেই, তবে যতটা পেরেছে তাতেই খুশি। অর্থাৎ তার মাঝেই তাসফিনের সুখ লুকিয়ে রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, আপনার লজ্জা লাগে না? রাত বিরেতে আমার ঘরে আসেন। দুষ্টুমির ছলে আওড়ালো ফারা। কাঁধে মাথা হেলিয়ে দেয় তাসফিন, অসম্মতি জানায়। একটু লজ্জা লাগে না মিসেস তাসফিন শেখ? আপনার কাছে কিসের লজ্জা? সহসা হেসে ফেলল ফারা। আপনি আমাকে আপনি বললে হাসি পায়। ভ্রু উঁচিয়ে সুদ হয় তাসফিন। তাই হুম। নাকটা কাল খালি রাখবে, ঠিক আছে? কাউকে কিচ্ছু বলাতে দেবে না। হাত চলে গেল নাকে ফারার। খালি রাখবে কেন? রুবিনা শেখ যে তাকে নাক ফুল দিল সেটা। ও মা, আপনার আম্মু তো আমাকে নাক ফুল দিল। আহ! ব্যথিত কণ্ঠে আর্তনাদ করে ফারা। আমারও মুখে তোমারও মুখ হয়। সরি, ভুল হয়ে গেছে।
যা বললাম মনে থাকে জানো, নাকটা খালি রাখার দায়িত্ব তোমার। মহা বিপাকে পৌল ফারা। এদিকে রোবেনা শেখ বলেছে নিজ হাতে নাকফুল পরাবেন, এদিকে ওনার ছেলে বলছেন নাক খালি রাখতে। এখন ফারা কোথায় যাবে? উঠে বসলো তাসফিন, এগিয়ে গেল বিছানার দিকে। ফারা উঠে গেল সহসা, অবহেলায় পড়ে থাকা ফোনটি হাতে তুলে নিল তাসফিন। চলে গেল গ্যালারিতে। বউ বোধহয় গ্যালারিতে ছবি দেখছিল, তাই তো ফোন অন করা মাত্র সেখানে পেল। স্ক্রল করে নিচের দিকে যেতে একটি ছবিতে দৃষ্টি আটকায় তার। বউ সাজে সেলফি নিয়েছে, কি নিষ্পাপ চাহনি, বাচ্চা সুলভ ছাপ মুখশ্রী জুড়ে স্পষ্ট। তাকে দেখে নিজেকে সংযত করা বড্ড দায় তাসফিনের নিকটে। মুখ ফিরিয়ে এক পলক দেখে ফারাকে, এটা গতবারের ছবি, যখন আপনার জন্য বউ সেজেছিলাম। ভেবেছিলাম কখনো দেখা হলে মুখ ঝামটা দিয়ে বলবো, দেখুন মিস্টার, আমাকে দেখতে কেমন, নায়িকা না? ফিচলে হাসে তাসফিন, আঙুলের ভাঁজে ফের আঙুল গোজে। না, আপনি নায়িকা নন, আপনি অভিনেত্রী। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ফারা। অভিনেত্রী আর নায়িকার মধ্যে পার্থক্য কোথায়? তাসফিন শেখ আর ফারার বিয়ের দিন সকাল থেকেই আকাশে মেঘে ঢাকা। নরম বাতাস বইছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। এই রোমান্টিক পরিবেশ যেন তাদের গল্পেরই অংশ। ফারা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখে আর মনে মনে ভাবছে এতদিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। ফারা আজ স্বপ্নের মতো সাজে। সে পরেছে হালকা গোল্ডেন ও লালের এমব্রয়ডারি করা লেহেঙ্গা, যার ওপর গোল্ডেন জরির কাজ, গা ভর্তি গয়না, সব কিছু রোবেনা শেখ এবং আরিফা আহমেদের দেওয়া। তাসফিন পরেছে ক্লাসিক সাদা শেরওয়ানি, যার কলারে নীল অ্যাকসেন্ট। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন আজকের দিনের অপেক্ষায় ছিল চিরকাল। বন্ধুরা তার চারপাশে জড়ো হয়ে ঠাট্টা করছে। কিয়ৎক্ষণের মধ্যেই তাদের বৃষ্টি কমে আসছে, চারপাশ সোনালি আলোয় ভরে যাচ্ছে। বৃষ্টির শব্দের মাঝেই কাজী সাহেব ধীর কণ্ঠে উচ্চারণ করেন, কবুল। ফারা হালকা কাপা কণ্ঠে বলল, কবুল। তাসফিনের চোখ আনন্দে চকচক করে উঠল। তিনবার কবুল উচ্চারিত হওয়ার পর দুই পরিবারের উল্লাসধ্বনি মিলল বৃষ্টির রিনিঝিনি শব্দের সাথে। বিয়ে মানে হাজারো নতুন সম্পর্ক। ফারা কি পারবে সবগুলো সম্পর্ক অটুট থাকতে? নূপুরের হাত ধরে রুমে এলো ফারা। এই তো কিছুক্ষণ পর তারা ফিরবে ঢাকার উদ্দেশ্যে। তার পূর্বে একটুখানি রেস্ট প্রয়োজন ফারার। ছোটোখাটো শরীরটার ওপর দিয়ে বয়ে গেছে ঝড়। বারান্দায় এসে দাঁড়ালো ফারা। আখিদয় ভরে ওঠে অশ্রুকণায়। চিরচেনা সব কিছু ছেড়ে চলে যেতে হবে অচেনা জায়গায়। বুকটা ভারী হয়ে আসছে তার, নেত্রপল্লব কাঁপছে বারংবার। স্নেহাটাকে কে দেখবে? দুজন তো একসাথে কলেজে যেত, এখন কি হবে মেয়েটার? কান্নাগুলো দলা পাকিয়ে আসছে ফারার। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো ফারার। তড়াক করে জ্বরে উঠল মস্তিষ্ক। বারান্দার কাছে আরও একজন আছে, সাইফুল। চমকালো ফারা। এগিয়ে এলো সাইফুল, অপরাধী কণ্ঠে বলল, ফারা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আবারও। দেখো, সেদিন রাতে যা হয়েছে সবটাই হুট করে। আমি নূপুরকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি সত্যিই খুব লজ্জিত। বিষয়টা আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ফারা। স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে ফারা। সাইফুলের চোখে অনুশোচনা দেখতে পাচ্ছে সে। সাইফুল ফের বলল, দেখো, তুমি আমার ছোট বোনের মতো। আমি জেনে বুঝে তোমার কোনো রকম ক্ষতি করব না, আর আজকের পর থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে। লম্বা নিঃশ্বাস ছাড়লো ফারা, মৃদু স্বরে বলল, এসব বলবেন না ভাইয়া, আমি তো ব্যাপারটা ভুলেই গিয়েছি। আমি বুঝতে পেরেছি আপনি ভুলবশত, আপনি এভাবে আর ক্ষমা চাইবেন না। বুক থেকে ভারী কিছু সরে গেল বোধহয় সাইফুলের। তুমি জানো না আমি কতটা অনুশোচনায় ভুগছিলাম। অবশেষে মুক্তি পেলাম। মৃদু স্বরে ফের বলল ফারা, এই যে আপনি ছোট বোন বলছেন, তাহলে কি করে ভাইয়াকে দোষারোপ করি বলুন তো? নৈশব্দে হাসল সাইফুল, হাত রাখলো ফারার মাথায়। ভালো থেকো সবসময়।
ঝিরিঝিরি বৃষ্টি ফের শুরু হলো। বাতাসের তীব্রতা বাড়ছে, টুপটাপ টুপটাপ শব্দ হচ্ছে। বাইরে টিনের চালে ছলাৎ ছলাৎ শব্দটি প্রগাঢ় হচ্ছে। জানালার পর্দা হালকা দুলছে, ঠান্ডা বাতাস ঘরের ভেতর ছড়িয়ে দিচ্ছে বৃষ্টির গন্ধ। ফারা জানালার পাশে দাঁড়িয়ে আছে, দু হাত গুটিয়ে রাখা। ঠান্ডা বাতাস গালে এসে লাগছে, কিন্তু শরীর হঠাৎ কেঁপে উঠল, কারণ ঠিক সেই মুহূর্তে কারো হাত ধীরে এসে ছুঁয়ে দিল ফারার হাতের পেছনটা। ফারার শির দ্বারা বয়ে একটা শিহরণ নেমে গেল। খুব হালকা একটা স্পর্শ, কিন্তু তাতে যেন একটা অদ্ভুত উষ্ণতা লুকিয়ে আছে। অন্ধকারে তাকানোর চেষ্টা করে তার চোখ দেখতে পারছে না, কিন্তু অনুভব করতে পারছে সে খুব কাছেই আছে। তাসফিন ছুঁয়েছে তাকে, কিয়ৎক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে বাড়ির পথে। তবে একটুখানি তো বউকে ছোঁয়া ফরজ, তাকে একটু হলেও ছুঁতে হবে তার পবিত্র বউটাকে, দেখতে হবে পবিত্র মুখখানা। অধিক দিনের অপেক্ষায় থাকা একটি সুপ্ত ইচ্ছেরা জেগে বসেছে তার মস্তিষ্কে। থুতনিতে থাকা টকটকে লাল তিলটা বুড়ো আঙুলে ছুঁয়েছে তাসফিন। শিরশিরানি অনুভূতি, কাঁপছে ফারা, বুঝে এসেছে আখিদয়। চুমু খেলাম, সব কিন্তু হালাল। অপেক্ষা করল কি তাসফিন ফারার উত্তরের বা সম্মতি? করেনি। তার অধর ছুঁয়েছে ফারার থুতনি। তিলক একে চুম্বন খামছে ধরেছে তাসফিনের শেরওয়ানি। ছাড়েনি তাসফিন, গভীরভাবে ছুঁয়েছে তার থুতনি, তবে তা ক্ষণিকের জন্য। পরক্ষণেই ছাড়তে হলো দরজায়, ঠকঠক শব্দ হলো। প্রাণ ফিরে পেল ফারা, নিঃশ্বাস নিচ্ছে পরপর, চোখ দুটো মেলতে গিয়েও থেমে যাচ্ছে সে। এভাবে তাকাবে কি করে তাসফিনের পানে? রাতের নীরবতায় গাড়িটি শহরের দিকে এগিয়ে চলেছে। চারপাশে আধো অন্ধকার, রাস্তার বাতিগুলো হলুদ আলো ছড়িয়ে দিচ্ছে। মাঝে মাঝে কিছু বাতি জ্বলছে, নিচ্ছে। রাস্তার ধারে পুরনো ভবনগুলোর ছায়া দীর্ঘ হয়ে পড়েছে, যেন রাতের আধারে তারা ফিসফিস করে কিছু বলছে। ফাঁকা রাস্তার পাশে ছোটখাটো দোকানগুলো অর্ধেক ঝাঁপ নামিয়ে রেখেছে। কিছু দোকানের সামনে আলো জ্বলছে, হয়তো শেষ মুহূর্তের কোনো ক্রেতার অপেক্ষায়। রাস্তার ধারে মাঝে মাঝে ফুটপাতে শুয়ে থাকা কিছু মানুষ গভীর ঘুমে তলিয়ে গেছে। তাদের পাশেই একটা পথ কুকুর নিশ্চিন্তে গোল হয়ে শুয়ে আছে। দু তিনটে কুকুর হেঁটে চলে বেড়াচ্ছে আশেপাশে। দূরে খোলা চায়ের দোকানে এফএম রেডিওর গান ভেসে আসছে গাড়ির জানালা দিয়ে। মৃদু হাওয়ার শহরের ঘ্রাণ মিশে আছে পেট্রোল, ধোঁয়া আর রাত জাগা শহরের একান্ত গোপনীয়তা। মাঝে মাঝে বিপরীত দিক থেকে আসা দু একটা হেডলাইট জ্বলা গাড়ি দ্রুত চলে যাচ্ছে, আবার সব শান্ত হয়ে যাচ্ছে। ভরসার একটি কাঁধ হাতে হাত মিলিয়ে চুপচাপ বসে আছে ফারা। বসে আছে বললে ভুল হবে, ঘুমিয়ে গেছে ফারা। মেয়েটা কেঁদেছে, বিদায়বেলা নিজের আপনজনদের জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছে। স্নেহাকে ছেড়ে আসতে চায় না ফারা, স্নেহাও ছাড়তে চায়নি একদম। তবে মেয়েদেরকে তো একদিন না একদিন পথের পরের ঘরে যেতেই হবে, এটাই যে দুনিয়ার নিয়ম। দুটো গাড়ি নেওয়া হয়েছে। প্রথম গাড়িতে নূপুর, ঝুমুর, তাসফিন এবং ফারা। তাসফিন চাইছিল নূপুর থাকুক ফারার সঙ্গে, মেয়েটার সাপোর্ট প্রয়োজন, অথচ মেয়েটা তার হাত ছাড়েনি এক মুহূর্তের জন্য। তন্দ্রা কেটে গেল আকস্মিক। রাস্তার ধারে লাগানো সারি সারি ল্যাম্পপোস্টের আলো মুখে পড়ছে তার। চোখ কুঁচকে আলতোভাবে তাকানোর চেষ্টা করে, খামছে ধরে তাসফিনের শেরওয়ানির হাতাটা। আদল পানে চাইলেও তাসফিন বুঝতে চেষ্টা করলো ফারার অভিব্যক্তি। নাক মুখ কুঁচকে নিচ্ছে সে। কি প্রবলেম বলো সুখ, কি হয়েছে? বারংবার মুখ চেপে ধরেছে ফারা। গাড়ি থামানোর ইশারা করে তাসফিন তৎপর হয়ে গাড়ি থামাতে বলল। স্টপ দ্য কার। গাড়ি থামাতে হলো। তাসফিন তটস্থ ভঙ্গিতে ফারাকে নিয়ে নিচে নেমে এলো। মেয়েটা অদূরে গিয়েই গড়গড় করে বমি করে দিল। তাসফিন নাক ছিটকালো না, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পানির বোতল নিল নূপুরের হাত থেকে। ফের এগিয়ে এসে মুখে পানির ঝাপটা দেয় ফারার। ভালো করে কুড়ি করে নেয় ফারা। এত লম্বা জার্নি সে আগে করেনি। শরীর সে যে সায় দেয় না তার। হঠাৎ করে অনুভব করো শরীরের তীব্র উষ্ণতা। বুঝতে বাকি নেই তার জ্বর এসেছে। জ্বর দগ্ধ শরীরটা সায় দিল না একটুখানি হাঁটার। হাড়ের গিটে গিটে ব্যথা অনুভব করছে, শরীরটা ভীষণ দুর্বল। রাতের প্রথম প্রহর, আলোয় আলোকিত হয়ে উঠেছে ডুপ্লেক্স বাড়িটা। গেটের কাছে লাইটগুলো জ্বলছে। বাড়ির নতুন বউ অসুস্থ। আত্মীয় স্বজনদের মুখে মুখে অনেক কথা। হঠাৎ করে মেয়েটা অসুস্থ হলো কেন?
অনেকেই নতুন বউকে দেখে যেতে পারলেন না, যতটা দেখেছেন তাতে কারোরই মন ভরেনি। খাওয়ার পর্ব শেষ করে বাড়ির পথে রওনা দেন অতিথিরা। আপাতত তাসফিন শেখ চায় না তার অসুস্থ বউকে কেউ বিরক্ত করুক। নিকষ কালো আধারে ঢাকা পড়েছে পৃথিবী। পাল্লা দিয়ে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে।